5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেও এদের বিচার সুষ্ঠু বিচার হচ্ছে না। সুস্থ এবং নিরপেক্ষ হিসাবে আমরা ভোটটা প্রদান করতে পারি এবং আমাদের পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারি। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের মোট ভোটারের একটি বড় অংশই হচ্ছে তরুণ প্রজন্ম। তাদের ভোট, তাদের চিন্তা এবং তাদের সিদ্ধান্তই নির্ধারণ করবে জাতির ভবিষ্যৎ দিক নির্দেশনা। তাই এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন তারুণ্যের ভাবনায় আজ আমরা জানব চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন কক্সবাজার 1-এর তরুণ ভোটারদের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন ও প্রত্যাশার কথা। আমি এই প্রথম ভোটার হয়েছি, আমার অন্যরকম অনেক খুশি লাগতেছে। আমি আকুল আবেদন করব এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, এই নির্বাচনটা যেন সুস্থভাবে হয়, আমাদের ভোটটা যেন আমরা সুস্থভাবে নিজের ভোট নিজেই দিতে পারি। এটা আমাদের জন্য অনেক ভালো হবে। আমাদের আসনটা হচ্ছে কক্সবাজার 294 আসন। যে আগামীর যে প্রার্থী হবে সংসদ নির্বাচনে যারা প্রার্থী হন, তাদের কাছে আসলে মানুষের যে আশা, যে আকাঙ্ক্ষাটা হলো যে তারা তারা শিক্ষিতের পাশাপাশি তাদের যে আশাটা, তারা যাতে জনসমর্থনের পাশাপাশি থাকে, তারা যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছায়, মানুষের যে কষ্ট, যে দীর্ঘদিন ধরে আমাদের চকরিয়া পেকুয়ারে যে একটা দীর্ঘদিনের দুর্ভোগ, সেটা হচ্ছে বিশেষ করে চিংড়িঘের। এই চিংড়িঘরের চিংড়িঘের যারা চাষ করে তারা চিংড়িঘেরের লাগিয়তটা পায় না। দেখা যায় কি 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যারা চিংড়িঘেরগুলো দখল করছিল, 5 আগস্টের পরবর্তী সময়ে এসে চিংড়িঘেরগুলো অন্য একজনের নাম ইউজ করে বেদখলে লিপ্ত। তো মানুষের জনসমর্থনটা তো লাগবেই, পাশাপাশি শিক্ষা, পাশাপাশি যে মানুষের ঘরে ঘরে পৌঁছানো, পাশাপাশি মানুষ যাতে নির্বিঘ্নে কথা বলতে পারে, যে একক আধিপত্যটা থাকবে না, এমন মানুষ চকরিয়া পেকুয়ার জনগণ আশা করে, এমন প্রার্থী আশা করে। আমি একজন সাধারণ ড্রাইভার, আমার একটা আশা আকাঙ্ক্ষা থাকবে, আমি যেহেতু নতুন ভোটার, ডক্টর ইউনূসের কাছে আমাদের একটা প্রত্যাশা, আমি যে আগামী দ্বাদশ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে যাব, সেই ভোটটা যেন সুস্থ এবং নিরপেক্ষ হিসাবে আমরা ভোটটা প্রদান করতে পারি এবং আমাদের পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারি, সেই প্রত্যাশা আমাদের থাকবে ডক্টর ইউনূসের কাছে। আমি হচ্ছে যে এবারে প্রথম ভোটার এবং আমি চাই আমার এলাকার যে নির্বাচিত সংসদ সদস্যের কাছে আমার আকুল আবেদন থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যাতে মৌলিক অধিকার, যে শিক্ষা, চিকিৎসা, এগুলো নিশ্চিতকরণ, যে আমাদের এলাকায় যে যাতায়াত ব্যবস্থা এবং বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং বেড়িবাঁধ সংস্করণ, এই জাতীয় মৌলিক যেগুলো সংস্করণ আছে যেগুলো আমাদের জন্য ভালো হবে, সেগুলো প্রত্যাশা রাখি যে সেগুলো আমাদের যাতে এই একজন সংসদ সদস্য আমাদেরগুলো পূরণ করে দেয়, যাতে আমরা নির্বিঘ্নে যে চলাফেরা করতে পারি এবং যাতায়াতের ক্ষেত্রে অনেকটা আমাদেরকে লাঘব করে দেয় এবং চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, যে আমাদের এই এলাকায় একটা কারিগরি প্রতিষ্ঠান এবং এই যে কৃষি বিশ্ববিদ্যালয়, এই জাতীয় শিক্ষা ক্ষেত্রে অবদান রাখে এবং যাতায়াত ক্ষেত্রে অবদান রাখে, চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখে, সেই প্রত্যাশায় আমরা রাখি। আসলে আমরা আগামীতে যারা সরকার গঠন করবে তাদের প্রতি আমাদের আহ্বান এবং জাতির তরুণ প্রজন্মের ছাওয়া পাওয়া হচ্ছে স্বাধীনতা এবং সার্বভৌম অক্ষত রাখা এবং মৌলিক অধিকারসমূহ আদায় করা। তার পাশাপাশি হচ্ছে আর রাজনীতিবিদদেরকে কোনো বিদেশি কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন না করা, পাশাপাশি বিশ্ব যে আপনার ওআইসি যে আছে সামরিকভাবে সে সংস্থার সাথে সম্মিলিতভাবে কাজ করে জলবায়ু পরিবর্তন করা এবং পাশাপাশি বাংলাদেশের অতীতে যারা ক্ষমতা গ্রহণ করেছে তারা ক্ষমতা থাকার জন্য, নিজেদের দলকে ক্ষমতা রাখার জন্য একটি বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করেছে। অতীতে আগামীতে যারা আসবে তাদের প্রতি আমাদের চাওয়া পাওয়া থাকবে তারা যেন বাংলাদেশের সার্বভৌমত্বকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে ঐক্যবদ্ধভাবে ধরে রেখে যেন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে 5 আগস্ট এবং জুলাই আগস্ট আন্দোলন 2024 সালে যারা শহীদ হয়েছেন এদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি এবং আমি আপনার যে প্রশ্নটা করেছেন সেটার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি 5 আগস্ট পরবর্তী সময়ে যে বিচার বিভাগে যে সংস্কার করা প্রয়োজন সেটা হচ্ছে যারা জুলাই আগস্ট আন্দোলনে 2024 সাল আন্দোলনে হামলা করেছে, গুলি করে নিহত করেছে, এরা 5 আগস্ট পরবর্তী সময়ে
পুলিশের হাতে গ্রেপ্তার হলেও এদের বিচার সুষ্ঠু বিচার হচ্ছে না, এবং খুব শীঘ্রই এরা আদালতের মাধ্যমে খুব অল্প সময়ে বেরিয়ে আসে। এবং এই বেরিয়ে আসার পিছনে আমি মনে করি যারা বিচার বিভাগের দায়িত্বে আছে এরা যে স্বৈরাচার আমলের যে কালচারটা ছিল এদের কাছে সেটা এখনও রয়ে গেছে। সেই কালচার থেকে এদের বেরিয়ে আসতে হবে এবং নির্বাচনের আগে বিচার বিভাগের আমি সংস্কার প্রয়োজন মনে করি। আমি একজন তরুণ হিসেবে এই সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আগেই বিচার বিভাগের সংস্কার করা প্রয়োজন মনে করি, এবং আমি তরুণ হিসাবে এই বর্তমান সরকারের কাছে অনুরোধ করতে চাই খুব শীঘ্রই এই বিচার বিভাগে সংস্কার করবেন সেই আশা ব্যক্ত করতে। এই জুলাই আন্দোলন শুধু একটা আন্দোলন নয়, এটা হচ্ছে অনেক সাহস, ত্যাগ এবং বহু সংগ্রামের একটি ইতিহাস। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সরকারের কাছে আমাদের আকুল আবেদন হচ্ছে, প্রথমত তাদের শহীদি মর্যাদা দিতে হবে, দ্বিতীয়ত তাদের পরিবারের সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, তাদের আইনি সুরক্ষা দিতে হবে, এবং যারা আহত হয়েছেন তাদেরকে আজীবন যাতে সরকার থেকে আর্থিক সহযোগিতা এবং যাদের পুনর্বাসন করতে হবে। অনেক পরিবার আছে যে অনেক জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন, তাদের পরিবারে একটা সন্তান, দুটো সন্তান আছে, তারা দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছিলেন, তাদের বাড়ির দায়িত্ব তো রাষ্ট্র থেকে নিতে হবে। তাছাড়া এই সরকার এই যে নতুন পাঠ্য বই সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করবে, সে পাঠ্য বই যাতে এই জুলাইয়ের এই বাংলাদেশের 71 পরবর্তী সময়ে যে স্বৈরাচার হাসিনা দ্বারা যে পৃথিবীর নিকৃষ্টতম যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যা যেন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে, ইতিহাসের মধ্যে স্থান পায়, সরকারকে যথাযথ সেই ব্যবস্থাটা করতে হবে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে যে 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে 17 বছর দীর্ঘ একটি ফেসিবাদ গুম খুন স্বৈরাচার সরকারের পতন হয়েছিল ছাত্র জনতার নেতৃত্বের মধ্যে দিয়ে, সেটা যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে। এটাই সরকারের কাছে আমাদের একল আবেদন, এবং আমাদের এই চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে রাজনৈতিক পরিচয়ের মধ্য দিয়ে সরকার যেভাবে অবহেলিত করছে সেটা যেন অবহেলা না করে, সেটা আমাদের সরকারের আবেদন। কারণ ওয়াসিম কোনো দলের জন্য শহীদ হয় নাই, ওয়াসিম রাষ্ট্রের জন্য শহীদ হয়েছে। বিএনপির পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে শহীদ ওয়াসিম শহীদ হয়েছে, এবং শহীদ ওয়াসিম সহ বাংলাদেশে যতগুলো শহীদ হয়েছেন সকল শহীদের জন্য সরকার আইনি সুরক্ষা দেয় এবং তাদের যথাযোগ্য মর্যাদা দেয়। সেই জন্য আমরা মাননীয় অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের কাছে প্রদত্ত আহ্বান জানাচ্ছি। কাছে জানতে চাইছেন আমি এবারে তরুণ প্রজন্মের প্রথম ভোটার, আমার ভোটটি কি আমি দিব নাকি কারো কথায় প্রভাবিত হয়ে দিব? আসলে আমি তো তরুণ প্রজন্মের প্রথম ভোটার, এই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিব। অনেক আবেগ আপ্লুত আমি জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিক হিসেবে ভোট দিব। সেক্ষেত্রে যেহেতু আমাদের এই কক্সবাজার 1 চকরিয়া পেকো আসন, অবশ্যই আমি সুস্থ মস্তিষ্কে আমার চিন্তাধারা থেকে যাকে যোগ্য প্রার্থী মনে হবে, যাকে দ্বারা আমার এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, সর্বোপরি কক্সবাজারের উন্নয়ন হবে, আমি যোগ্য প্রার্থী তাকেই ভোট দিব। এখানে ভোট দেওয়ার মতো আসলে যে ভূমিদশ এখানেও টেকসই উন্নয়ন করতে পারবে, আমি তাকেই ভোট দিব। কারো দ্বারা প্রভাবিত হব না, যেহেতু আমার প্রথম ভোট। আমি জেনে শুনে যাকে ফিট মনে হবে আমি যোগ্য প্রার্থীকেই আমার ভোটটা আমি দিব। শুরুতে ধন্যবাদ আমাদের এনটিভি চ্যানেলকে আমাদের সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমরা দীর্ঘ স্বৈরাচার শাসকের পরে গিয়ে আমরা ডক্টর প্রফেসর মোহাম্মদ জনাব ইউনূসকে আমরা একটা দায়িত্ব অর্পণ করেছি সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে, যেটা হচ্ছে যে সুষ্ঠু একটি নির্বাচন দিবে আবার আগামীতে। আর যেটা আমার ডক্টর ইউনূসের যেটা সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে যে আমাদের যে মৌলিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে মৌলিক কতগুলো অধিকার ছিল সেটার অনেক পরিবর্তন এনেছে, কিন্তু একটা খারাপ দিক হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সেটা ব্যাপক খারাপ দিকে পরিণত হয়েছে। আমরা আশা করব আগামীতে সুস্থ দেশের একটি মৌলিক বৈশিষ্ট্য আছে, মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে একটা গণতান্ত্রিক দেশের প্রধান
বৈশিষ্ট্য সুস্থ একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে না, সেটা বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো অন্য দল হোক, যতদিন পর্যন্ত গণতান্ত্রিক রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার আসবে না, ততদিন পর্যন্ত আইন শৃঙ্খলা অবনতি থাকবে। তো ডক্টর প্রফেসর মোহাম্মদ জনাব ইউনূসের কাছে আমাদের একটা আহ্বান থাকবে যে ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন দিচ্ছে, এই নির্বাচনটা তাদের সুস্থ সুন্দরভাবে হওয়ার জন্য, এবং আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এটা আহ্বান জানাচ্ছি। আমি আমার কাছে ভাবনা জানতে চাওয়ার জন্য, আমি যদি এমপি নির্বাচিত হই, আমি আমার এলাকার বা আমার আসনের পার্সপেক্টিভ থেকে আর কি আমার যে ভাবনা সেটা যদি বলতে চাই, তাহলে আমরা বিগত 16 বছর ধরে আর কি আমরা আমাদের শৈশব বা কৈশোরের বা যৌবনের যে সময়টা, এখানে আমরা একটা নির্দিষ্ট সময় পার করে আসছি যেখানে আমরা ভোট দিতে পারতাম, কিন্তু আমরা সেটা ভোট দিতে পারি না। তো প্রথমত আমার এই চিন্তাটা সবার আগে থাকবে যে আমি যদি নির্বাচিত হই, তাহলে যাতে আমাদের গত 16 বছরের যে ফেস্টিভাল, সেই ফেস্টিভালে আমার যাতে ফিরে না আসে, এবং মানুষের যে ভোটাধিকার সেটা যাতে ধারাবাহিকতা বজায় থাকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমার এই আসনের জন্য যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে বিগত স্বৈরাচারের ফেস্টিভালের আমলে এই আসনের মধ্যে আমরা দেখেছি যে হাসিনার রোশানোর উপরে বেশ কয়েকজন, আমাদের আহসান হাবিব থেকে শুরু করে এবং আল্লামা সাইদির গায়েবানা জানাজার পরবর্তী সময়ে এখানে যে তৎকালীন এমপি ছিল, তার দ্বারা এখানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে এবং হাসিনার স্বৈরাচার আমলে অনেকে নির্যাতিত হয়েছে। আমি সবার আগে সেই বিচারটা নিশ্চিত করতে চাইবো। এবং চকরিয়া পেকো আসনের ক্ষেত্রে এখানে অন্যান্য আসন হচ্ছে এখানকার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক যে সৌন্দর্য আছে, বিশেষ করে চিংড়ি ঘের আছে এবং লবণের যে এখানে উৎপাদন হয় সেটা আছে। আমরা দেখেছি যে বিগত সময়ে যারা ক্ষমতায় আসে তারা এই বিষয়গুলো কুক্ষিগত করে রাখে, কিন্তু আমি চেষ্টা করব যে সরকারি ব্যবস্থাপনায় যাতে এগুলো সঠিক মানুষের কাছে এবং সম্পদের সঠিক ব্যবহার এবং সুষ্ঠু বন্টনের জন্য যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যাতে তৈরি হয়, এবং আমরা যাতে এটা কখনো না দেখি যে যারা ক্ষমতায় আসবে তারাই ভোগ করবে এবং বাকি যারা থাকবে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, এই জিনিসটাতে কখনো না হয়। আর তৃতীয়ত যে ব্যাপার, সেটা হচ্ছে আমি চেষ্টা করবো যে বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক যে সংস্কৃতি, আমরা দেখি যে ভাই ব্রাদার সংস্কৃতি অথবা নেতার প্রতি পদগ্রহণের অথবা নেতার নামে রাজনীতি এই স্লোগান দেওয়ার যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে এসে যোগ্যতা ভিত্তিক এবং দক্ষতা ভিত্তিক এবং আদর্শ ভিত্তিক যে রাজনীতি, সেটাকে যাতে তরুণ সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি। শিক্ষা, কর্মসংস্থান আর উন্নত বাংলাদেশ গঠিত হোক, এটাই প্রত্যাশা কক্সবাজার 1 আসনের তরুণ ভোটারদের। কক্সবাজারের চকরিয়া থেকে আবুল কাশেম, এনটিভি অনলাইন, কক্সবাজার।